হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করতে যাচ্ছি পরিবেশ রসায়ন অধ্যায়ের 15তম লেকচারে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অণুবন্ধী অম্ল ক্ষার, উভয়ধর্মী পদার্থ এবং অ্যাসিডের শক্তিমাত্রা সম্পর্কিত। তা আমরা যখন এই অণুবন্ধী অম্ল বা উভয়ধর্মী পদার্থ নিয়ে আলোচনা করব, এই টপিকটা আমরা ব্যাখ্যা করব ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমরা আগের ক্লাসে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে এসিড এবং ক্ষারের সংজ্ঞা তোমাদেরকে আমি শিখাইছিলাম। তো সেটাকে আমরা আবার একটু মনে করাই দিই যে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে এসিড হচ্ছে যে সকল যৌগ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে বলা হচ্ছে এসিড, আর যে সকল যৌগ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হচ্ছে ক্ষার। একটা উদাহরণ যদি তোমাদেরকে আমরা দেখাই, যেমন এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাকে যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করা হয় তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন অ্যামোনিয়াকে দান করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন একটা প্রোটন দান করে তখন এখানে পাওয়া যাবে হচ্ছে ক্লোরাইড আয়ন, আর অ্যামোনিয়া যেহেতু ওই প্রোটনটা গ্রহণ করে তাহলে আমাদের এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এখন যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন দান করে তাহলে এটাকে আমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বলবো, আর অ্যামোনিয়া যেহেতু একটি প্রোটন গ্রহণ করে তাহলে একে আমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে ক্ষার বলবো। এটা আমাদেরকে একটু জানতে হবে। এখন আসো আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে অণুবন্ধী অম্ল এবং অণুবন্ধী ক্ষার। এই যে টপিকটা, এই টপিকটা সাধারণভাবে আমাদের সিকিউ বলো বা এমসিকিউ বলো উভয় টপিকের জন্য ইম্পর্টেন্ট। তবে এই সাধারণ জিনিসটাও তোমাদেরকে বেশ কনফিউশন করবে, যার কারণে তোমরা এই টপিকটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু পড়াশোনা করবা। আমরা প্রথম যেটা শিখবো অণুবন্ধী অম্ল। এই শিখার আগে তোমাদেরকে আগে একটু বলে রাখি যে অণুবন্ধী অম্ল আমাদের উৎপন্ন হবে ক্ষার থেকে। এই কথার আগে একটু মাথা ঢুকে ফেলবা যে অণুবন্ধী অম্ল কার থেকে পাওয়া যাবে? ক্ষার থেকে। এখন তুমি চিন্তা করো যে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে ক্ষার কারা ছিল? যারা একটি প্রোটন গ্রহণ করতে পারে। তাহলে কোন একটি ক্ষার একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে যৌগ বা আয়ন উৎপন্ন হবে, ওই নতুন যৌগ বা আয়নকে ওই ক্ষারের যে ক্ষার থেকে সে সৃষ্টি হয়েছে সেই ক্ষারের অণুবন্ধী অম্ল বলা হবে। তাহলে মাথা রাখবা, অণুবন্ধী অম্লটা আমাদের সৃষ্টি হবে একটা ক্ষার থেকে। তাহলে ওই ক্ষারের ধর্মটা কি ছিল? একটি প্রোটন গ্রহণ করা। একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে যৌগ বা আয়নটা আমরা পাবো তাকে ওই ক্ষারের অণুবন্ধী অম্ল বলা হবে। এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা বলতে হবে যে কোন ক্ষার থেকে আমরা অণুবন্ধী অম্লটা পেয়েছি। তাহলে দেখো সংজ্ঞা যদি আমাদেরকে একটু দেখি, ব্রনস্টেড-লাউরির অ্যাসিড ক্ষার মতবাদ অনুসারে কোন একটি ক্ষার একটি মাত্র প্রোটন গ্রহণ করে, এই কথাটা মনে রাখবা, একটা মাত্র প্রোটন গ্রহণ করার পরে নতুন যে যৌগ বা আয়ন পরিণত হবে তাকে সেই ক্ষারের অণুবন্ধী অম্ল বলে। অর্থাৎ যে ক্ষার থেকে সৃষ্টি হবে সেই ক্ষারের অণুবন্ধী অম্ল বলে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দেখাই, ধরো এখানে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, যাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আমাদের কি হয় দেখো তো। এই অ্যামোনিয়াটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটি প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে, আর যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন দান করলো তাহলে এখানে পাবো হচ্ছে ক্লোরাইড আয়ন। আমার কাজ হচ্ছে এখানে অণুবন্ধী অম্লটাকে সেটা খুঁজে বের করা। তো আমরা বলছিলাম যে কোন একটি ক্ষার প্রোটন গ্রহণ করার পর যে আয়নটা সৃষ্টি হবে, তোমরা যদি স্পষ্ট দেখো এখানে প্রোটনটা গ্রহণ করছিল কে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা কি করছে বলতো? প্রোটন গ্রহণ করছে। প্রোটনটা গ্রহণ করার পর আমাদের কি উৎপন্ন হয়েছে বলতো? প্রোটনটা গ্রহণ করার পর উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম আয়ন। কি আয়ন উৎপন্ন হয়েছে? আমাদের অ্যামোনিয়াম আয়ন। এই যে এখন কিভাবে হয়েছে আবার একটু বলি। আমাদের অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করছে। একটি প্রোটন গ্রহণ করার ফলে অ্যামোনিয়াম আয়নের সৃষ্টি হয়েছে। তাহলে যিনি প্রোটনটা গ্রহণ করে তাকে আমরা মূলত কি বলি? ক্ষার বলি। এই অ্যামোনিয়া যে ক্ষার একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে আয়নটা সৃষ্টি হলো সেটি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়নটাই হচ্ছে অ্যামোনিয়ার অণুবন্ধী অম্ল। অ্যামোনিয়ার অণুবন্ধী অম্লটা হচ্ছে
অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষায় মূলত প্রশ্ন হবে এমসিকিউতে যে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লকে, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লটাকে। তোমার কাজ হচ্ছে, এই যে আমি যখন তোমাকে বললাম অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লকে, তোমার কাজ হচ্ছে তার সাথে একটা প্রোটনকে যুক্ত করে দেওয়া। একটা প্রোটনকে যুক্ত করার পর আমরা কি পাবো? অ্যামোনিয়াম আয়ন। তাহলে তুমি সুন্দর করে বলে ফেলতে পারবা যে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। বা তোমাকে আমি বললাম যে হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অম্লকে, তো তুমি মাথা রাখবা অনুবন্ধী অম্ল পাওয়া যায় ক্ষার থেকে, এবং সেই ক্ষারের কাজ হচ্ছে একটি প্রোটন গ্রহণ করা। তাহলে আমি যখন তোমাকে বললাম OH আয়নের অনুবন্ধী অম্লকে, তোমার কাজ হচ্ছে তার সাথে একটি প্রোটনকে যুক্ত করে দেওয়া। তাহলে এই OH আয়নের সাথে যখন আমরা একটা প্রোটন যুক্ত করব, তখন আমাদের উৎপন্ন হবে পানি। তাহলে তুমি এখন বলতে পারবা OH আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে পানি। ঠিক আছে, তাহলে আবার একটু মনে করাই, অনুবন্ধী অম্ল হবে একটা ক্ষার থেকে সৃষ্টি হবে, এবং তোমাকে যখন প্রশ্নে কোনো একটি যোগের অনুবন্ধী অম্লকে এটি বলা থাকবে, তোমার কাজ হচ্ছে সেই যোগের সাথে একটি প্রোটনকে যুক্ত করে দেওয়া। যুক্ত করে দেওয়ার পর যে নতুন যৌগ বা আয়নটা পাবা, সেটা তার অনুবন্ধী অম্ল। একদম সিম্পলি কথা হচ্ছে, কোন একটি যোগের সাথে একটি প্রোটন যুক্ত করার পর নতুন যে আয়নটা পাবা বা নতুন যে যৌগটা পাবা, সেটি তার অনুবন্ধী অম্ল। এবার আমরা শিখবো অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষারের আগে শেখার জন্য তুমি যেটা মনে রাখবা, অনুবন্ধী ক্ষারটা তৈরি হবে অ্যাসিড থেকে। এটা মনে রাখবা, অনুবন্ধী ক্ষারটা তৈরি হবে অ্যাসিড থেকে। এখন অ্যাসিডের সঙ্গে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে সকল যৌগ প্রোটন দান করতে পারে তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। এখন কোন একটা অ্যাসিড একটি মাত্র প্রোটন দান করার পর নতুন যে যৌগ বা আয়নের সৃষ্টি হবে, তাকে ওই অ্যাসিডের বা অম্লের অনুবন্ধী ক্ষার বলা হবে। আবার খেয়াল করো, অনুবন্ধী ক্ষারটা তৈরি হয় একটা অ্যাসিড থেকে। ওই অ্যাসিডের ধর্মটা হচ্ছে একটি প্রোটন দান করা। এই একটি প্রোটন দান করার পর নতুন যে যৌগ বা আয়নের সৃষ্টি হবে, সেটি তার অনুবন্ধী ক্ষার। তাহলে দেখো, আমরা সংজ্ঞার মাধ্যমে যদি শিখতে যাই, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে বা ব্রনস্টেড লাউরির অ্যাসিড ক্ষার মতবাদ অনুসারে, কোন একটি অ্যাসিড একটি মাত্র ফোটন দান করার পর যে অণু বা আয়নে পরিণত হবে, তাকে সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে। এখানে যেটা বারবার লক্ষণীয়, যে অনুবন্ধী ক্ষারটা কাছ থেকে আসবে? অ্যাসিড থেকে। তাহলে ওই অ্যাসিডের কাজটা কি? একটি প্রোটন দান করা। এবং একটি প্রোটন দান করার পর যে নতুন যৌগ বা আয়নের সৃষ্টি হবে, তাকে, মানে তাকে বলতে ওই যৌগ বা আয়ন যেটা নতুন করে সৃষ্টি হয়েছিল, ওই তাকে ওই অ্যাসিডের, যে অ্যাসিড থেকে সে উৎপন্ন হয়েছিল, তাকে সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। তাহলে আবার বলছি, কোন একটা অ্যাসিড একটি প্রোটন দান করার পর যে যৌগ বা আয়ন সৃষ্টি হবে, তাকে সেই ক্ষারের অনুবন্ধী ক্ষার বলা হয়। তাকে সেই অ্যাসিডের, সরি, তাকে সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। আমরা যদি একটা উদাহরণ মাধ্যমে তোমাদেরকে দেখাই, ধরো এখানে আমরা নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ হচ্ছে অ্যামোনিয়া। বিক্রিয়া করার পর কি হয় জানো তো? যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন দান করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, এবং সে প্রোটনটা অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নের সৃষ্টি হবে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে অনুবন্ধী ক্ষারটাকে খুঁজে বের করা। তোমরা যদি দেখো যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছিল? একটি প্রোটন দান করছিল, তাই না? একটা প্রোটন দান করে আমাদের কি উৎপন্ন করছিল? ক্লোরাইড আয়ন। দেখো আমরা একটু দেখাচ্ছি, এই দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন দান করে আমাদের ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। তাহলে যিনি হাইড্রোজেনটা বা প্রোটন আয়ন দান করে তাকে আমাদের বলা হচ্ছে অ্যাসিড। তাকে বলা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে HCl যেহেতু একটি প্রোটন দান করে, যে একটা প্রোটন দান করে ক্লোরাইড আয়ন যে উৎপন্ন করলো, এই জন্য HCl কে আমরা বলবো হচ্ছে একটি অ্যাসিড। আর দান করার পর, একটি প্রোটন দান করার পর নতুন যে আয়নটা আমরা পাইলাম, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই ক্লোরাইড আয়নটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। ক্লোরাইড আয়নটা কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাহলে তোমরা লক্ষ্য করছো যে অনুবন্ধী ক্ষারটা পেয়েছো কার থেকে? একটা অ্যাসিড থেকে। এবং সেটা কিভাবে সম্ভব হয়েছে? একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করার পর নতুন যে আয়নটা পেলাম, সেটাকে ওই অ্যাসিডের
অণুবন্ধী ক্ষার বলা হয়। তো আমরা যদি তোমাদেরকে আরো একটা উদাহরণ যদি তোমাদেরকে বলি, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে বাইসালফেট আয়ন এর অণুবন্ধী ক্ষারকে, তখন তোমার মাথায় ঢুকাতে হবে যে অণুবন্ধী ক্ষারটা পাবো আমরা কার থেকে, অ্যাসিড থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন ত্যাগ করা। তাহলে এই বাইসালফেট আয়ন যখন একটা প্রোটন ত্যাগ করবে তখন আমাদের উৎপন্ন হবে কি, সালফেট আয়ন। আচ্ছা, এটা মনে রাখবা, যখন কোন একটি প্রোটন গ্রহণ করে ঋণাত্মক চার্জের পরিমাণ কমে, ধনাত্মক চার্জের পরিমাণটা বাড়বে। আর যদি কেউ যখন প্রোটন ত্যাগ করবে তখন তার ঋণাত্মক চার্জের পরিমাণটা বাড়বে, ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে। এই যে বাইসালফেট আয়ন যখন একটা প্রোটন দান করে দিল, দেখো তার নেগেটিভ চার্জ ছিল আগে একটা, এখন কতগুলো হয়ে গেছে, দুইটা। তাহলে এই বাইসালফেট আয়ন যদি একটি প্রোটন দান করে তাহলে তাকে আমরা কি বলতে পারবো, অ্যাসিড। এবং প্রোটনটা দান করার পর নতুন যে আয়নটা পেলাম সেটা হচ্ছে সালফেট আয়ন। তাহলে আমরা বলতে পারি এই বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষার হচ্ছে সালফেট আয়ন। ঠিক আছে, আমরা যদি অনুরূপ ভাবে তোমাকে বলি যে আমাদের পানি, কষ্ট বললাম যে পানির অনুবন্ধী ক্ষারকে, তোমার কাজ হচ্ছে যেহেতু অনুবন্ধী ক্ষার বলছে কার থেকে পাবো, অ্যাসিড থেকে, তাহলে তোমার কাজ হচ্ছে একটা প্রোটন ত্যাগ করে দেওয়া। পানি যদি একটা প্রোটন দান করে তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে বলতে পারি যে পানির অনুবন্ধী ক্ষার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমরা আবার একটু বলে রাখি, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার যখন তোমরা শিখবা, মাথায় প্রথমে রাখবা অনুবন্ধী অম্ল পাওয়া যাবে একটি ক্ষার থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন গ্রহণ করা। প্রোটন গ্রহণ করার পর নতুন যে আয়নটা আমরা পাবো সেটা তার অনুবন্ধী অম্ল। আর যখন অনুবন্ধী ক্ষার শিখবো তখন মনে রাখবা অনুবন্ধী ক্ষার পাওয়া যাবে অ্যাসিড থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন ত্যাগ করা। একটি প্রোটন ত্যাগ করার পর নতুন যে যৌগ অথবা আয়ন তুমি পাবা সেটা তার অনুবন্ধী ক্ষার। এবার আমরা এখানে বেশ কিছু চার্ট দেখবো। তার আগে পরীক্ষা, যেটা তোমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে কি, তোমাকে একটা যৌগ দিবে বা অথবা একটা আয়ন দিবে, দিয়ে বলবে এই যৌগের অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষারকে তুমি বের করো। আরো একটা ইনফরমেশন তুমি জানবা যে আমাদের অ্যাসিড যদি তীব্র হয়, দেখো তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা হবে মৃদু। আমরা জানি অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। তাহলে অ্যাসিড যদি তীব্র হয়ে থাকে তার অনুবন্ধী ক্ষারটা হবে মৃদু। আর যদি অ্যাসিডটা মৃদু হয় তার অনুবন্ধী ক্ষারটা হবে তীব্র, মানে বিপরীত। আবার খেয়াল করো, কোন একটা অ্যাসিড যদি তীব্র হয়ে থাকে তার যে অনুবন্ধী ক্ষারটা পাবো সেটা হচ্ছে মৃদু। আর অ্যাসিডটা যদি মৃদু হয় তার অনুবন্ধী ক্ষারটা হবে তীব্র। ঠিক তেমনি তীব্র ক্ষারের অনুবন্ধী অম্ল হচ্ছে মৃদু এবং মৃদু ক্ষারের অনুবন্ধী অম্ল হচ্ছে তীব্র। মানে ক্ষার যদি তীব্র হয় তার অনুবন্ধী অম্লটা হবে মৃদু, আর ক্ষার যদি মৃদু হয় তার অনুবন্ধী অম্লটা হবে তীব্র, বিপরীত। ঠিক আছে, অ্যাসিড তীব্র হলে অনুবন্ধী ক্ষার হবে মৃদু, অ্যাসিড মৃদু হলে অনুবন্ধী ক্ষার হবে তীব্র। ক্ষার তীব্র হলে অনুবন্ধী অম্ল হবে মৃদু, ক্ষার যদি মৃদু হয় অনুবন্ধী অম্লটা হবে তীব্র। আচ্ছা, এবার আমরা একটু চার্টের মাধ্যমে সেগুলো একটু শিখবো। প্রথমে দেখো তো হচ্ছে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে একটা তীব্র অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষার। তাহলে তোমাকে একটু আগে বললাম যে একটা যৌগ দেওয়া থাকবে, তার অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার কি হবে সেটা বের করার জন্য বলবে। আমাদের এখানে যে অ্যাসিড গুলো আমরা নিলাম সবগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, যার কারণে যে অনুবন্ধী ক্ষারগুলো আমরা পাবো সবগুলো হচ্ছে মৃদু। অ্যাসিড যেহেতু তীব্র তার অনুবন্ধী ক্ষারগুলো হবে মৃদু। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী অনুবন্ধী ক্ষার কি, তো তুমি আগে একটু মনে রাখবা, আমরা যখন বললাম অনুবন্ধী ক্ষার, তোমরা জানো অনুবন্ধী ক্ষারটা পাবো হচ্ছে একটা অ্যাসিড থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন ত্যাগ করা। তাহলে কোন একটি যৌগ একটি প্রোটন ত্যাগ করার পর নতুন যে আয়নটা তুমি পাচ্ছ সেটাই তার মূলত অনুবন্ধী ক্ষার। তাহলে আমি যদি তোমাকে বলি, এখানে আমরা একটু লিখে রাখি যে এদের কাজ হবে কি, একটি প্রোটন কি করবে, ত্যাগ করবে। তাহলে কোন একটি যৌগ একটি প্রোটন ত্যাগ করার পর যা পাবো সেটা তার অনুবন্ধী ক্ষার। এখন প্রশ্ন আমি তোমাকে বললাম
হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকে। তো তুমি যেটা মনে রাখবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, তুমি জানো অনুবন্ধী ক্ষার কার থেকে পাওয়া যাবে? অ্যাসিড থেকে। এখান থেকে তুমি শুধু তাহলে কি করতে হবে? একটি প্রোটন দান করাবা, বা একটি প্রোটন যদি ত্যাগ করাও, নতুন যে আয়নটা তুমি পাচ্ছ সেটা কি হবে বলতো? ক্লোরাইড আয়ন। তাহলে আমি বলতে পারি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা হচ্ছে ক্লোরাইড আয়ন। সেম ভাবে আমি যদি তোমাকে বলি নাইট্রিক অ্যাসিডের অনুবন্ধী অনুবন্ধী ক্ষারকে, তোমার কাজ হচ্ছে একটা প্রোটন দান করা। প্রোটন দান করলে কি হবে বলতো? নাইট্রেট আয়ন। এখানে আবার একটু বলছিলাম, যখন প্রোটন দান করবে নেগেটিভ চার্জ বাড়বে, পজিটিভ চার্জ কমবে। এবার যদি তোমাকে বলি যে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকে, তোমার কাজ হচ্ছে একটি প্রোটন দান করা। সালফিউরিক অ্যাসিড কিন্তু হাইড্রোজেন দুইটা আছে, কিন্তু আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে একটি প্রোটন দান করবে। তাহলে একটি প্রোটন যখন সে দান করে তখন তুমি কি পাবা? HSO4-। একটা প্রোটন দান করছে, এই জন্য একটা নেগেটিভ বেড়ে গেল। এই যে সালফিউরিক অ্যাসিড একটা প্রোটন দান করার পর নতুন যে আয়নটা আমরা পাচ্ছি তাকে বলা হচ্ছে বাইসালফেট আয়ন। তাহলে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে বাইসালফেট আয়ন। আবার আমরা যদি তোমাকে বলি এবার বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষারকে, যেহেতু এখানে হাইড্রোজেন আছে, তাহলে এই আয়নটাও একটি প্রোটন দান করবে। প্রোটন যখন দান করবে তখন পাওয়া যাবে হচ্ছে সালফেট আয়ন। দেখো আগে নেগেটিভ ছিল একটা, একটা প্রোটন দান করার পর আমরা নেগেটিভ চার্জ কতটুকু পেলাম? দুইটা। এই যে যৌগগুলা একটি প্রোটন দান করার পর নতুন যে আয়নগুলো পাচ্ছি সেটা তার অনুবন্ধী ক্ষার। তাহলে তুমি জাস্ট যেটা মনে রাখবা, অনুবন্ধী ক্ষার বললেই কোন যৌগের অনুবন্ধী ক্ষার? সেই যৌগ থেকে একটা প্রোটন যখন বাদ দিয়ে দিবা বা একটা প্রোটন যখন ত্যাগ করে দিবা, নতুন যে আয়নটা পাচ্ছ সেটা তার অনুবন্ধী ক্ষার। আর অ্যাসিড যখন তীব্র হবে তার অনুবন্ধী ক্ষারটা কি হবে? মৃদু হবে। এটা তুমি একটা মনে রাখবা। এরপর আমরা আরো একটা চার্ট দেখবো। এখানেও আমাদের অ্যাসিড থেকে তার অনুবন্ধী ক্ষারগুলো আমাদেরকে বের করতে হবে। এখানে যদি দেখো অ্যাসিডটা হচ্ছে এখন মৃদু, তাহলে তার অনুবন্ধী ক্ষারটা পাবো আমরা হচ্ছে তীব্র। যেহেতু আমি তোমাদেরকে বের করাবো অনুবন্ধী ক্ষার, তাহলে তোমার কাজ হচ্ছে অনুবন্ধী ক্ষার কার থেকে পাবো? অ্যাসিড থেকে, যাদের কাজ হচ্ছে একটি প্রোটন ত্যাগ। একটি প্রোটন ত্যাগ, একটা প্রোটন ত্যাগ করার পর যা পাবো সেটা তার অনুবন্ধী ক্ষার। আমরা এক এক করে দেখি। তবে এখনকার যে অ্যাসিড গুলো সবগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। প্রথমে দেখাতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। প্রশ্ন বললাম যে তার অনুবন্ধী ক্ষার কি? তোমার কাজ হচ্ছে একটা প্রোটন ত্যাগ করে দেওয়া। একটা প্রোটন যখন সে ত্যাগ করবে আমরা পাবো হচ্ছে নাইট্রাস আয়ন। তাহলে বলতে পারি নাইট্রাস অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে নাইট্রাস আয়ন। ঠিক তেমনি হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। যদি বলা হয় কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকে, তোমার কাজ হচ্ছে একটা প্রোটন ত্যাগ করে দেওয়া। একটা প্রোটন যখন ত্যাগ করবে তার নেগেটিভ চার্জের পরিমাণটা বাড়বে। তাহলে এখানে আমাদের থাকবে HCO3-, যাকে বলা হচ্ছে বাইকার্বনেট আয়ন। তাহলে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে বাইকার্বনেট আয়ন। তারপর যদি তোমাকে অনুরূপ ভাবে বলি যে এই বাইকার্বনেট আয়নের অনুবন্ধী ক্ষারকে, তাহলে একই রকম ভাবে তুমি কি করবা? একটা প্রোটন ত্যাগ করাবা। একটা প্রোটন ত্যাগ করলে আমরা এখন কি পাবো? কার্বনেট আয়ন। যেহেতু এখানে নেগেটিভ চার্জ একটা ছিল, প্রোটন ত্যাগ করার পর নেগেটিভ চার্জ কতগুলো হলো? দুইটি। তাহলে বাইকার্বনেট আয়নের অনুবন্ধী ক্ষার হচ্ছে কার্বনেট আয়ন। একই রকম ভাবে আমরা যদি দেখি মিথানোয়িক অ্যাসিড, তাহলে তার অনুবন্ধী ক্ষার কি হবে? একটা প্রোটন যখন ত্যাগ করবে আমরা পাবো মিথানয়েট আয়ন। তাহলে মিথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে মিথানয়েট আয়ন। এবার যদি বলা হয় ইথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকে, তাহলে একটা প্রোটন ত্যাগ করার পর আমরা কি পাবো? ইথানয়েট আয়ন পাবো। তাহলে বলতে পারি ইথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে ইথানয়েট আয়ন। তারপর দেখো তো হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, তার অনুবন্ধী ক্ষার কি হবে? একটা প্রোটন যখন দান করবে এখানে আমরা পাবো হচ্ছে সায়ানাইড আয়ন। তাহলে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের অনুবন্ধী ক্ষার হচ্ছে সায়ানাইড আয়ন। তারপর দেখো তো হচ্ছে HF, এটা যেহেতু আমাদের অ্যাসিড রূপে আচরণ করবে তাহলে তার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তার অনুবন্ধী ক্ষার কি হবে? একটা প্রোটন দান করার পর আমরা পাবো হচ্ছে ফ্লোরাইড আয়ন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে ফ্লোরাইড আয়ন।
এরপর দেখো যদি বলা হয় হাইড্রোজেন সালফাইডের অনুবন্ধী ক্ষারকে একই রকম ভাবে একটি প্রোটন দান করবে, দান করলে তুমি পাবা হচ্ছে বাই সালফাইড আয়ন। বাই সালফাইড আয়ন। তাহলে হাইড্রোজেন সালফাইডের অনুবন্ধী ক্ষার হচ্ছে বাই সালফাইড আয়ন। সর্বশেষ যদি তোমাকে বলি যে পানির অনুবন্ধী ক্ষারকে, তোমার কাজ হচ্ছে সিম্পলি একটি প্রোটন দান করা। একটা প্রোটন যখন দান করবে তখন এখানে পাওয়া যাবে হাইড্রোক্সিল আয়ন। তাহলে পানির অনুবন্ধী ক্ষার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে তোমাকে পরীক্ষা যখন কোন একটি যৌগের অনুবন্ধী ক্ষার বলবে, তোমার কাজ হচ্ছে একটা প্রোটন দান করে দেওয়া বা একটা প্রোটন ত্যাগ করে ফেলা। একটা প্রোটন ত্যাগ করার পর যে আয়নগুলো তুমি পাচ্ছ সেগুলো তার হচ্ছে অনুবন্ধী ক্ষার। এবার আমরা চলে আসবো আমাদের অনুবন্ধী অম্ল নিয়ে। তো এখানে তোমাকে একটা খাদ দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বলবে তার অনুবন্ধী অম্ল কে। তো তোমরা জানো খাদ যখন মৃদু হবে তার অনুবন্ধী অম্লটা হচ্ছে তীব্র। যেহেতু অনুবন্ধী অম্লটা পাবো খাদ থেকে, ক্ষারের কাজ হচ্ছে একটা প্রোটন গ্রহণ করা। কি করবে? একটি প্রোটন গ্রহণ করবে। তাহলে কোন একটি যৌগ একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে যৌগ বা আয়নের সৃষ্টি হবে তাকে আমরা তার অনুবন্ধী অম্ল বলে থাকি। শুরুতে যদি উদাহরণ বলি যে তোমাকে বলছে যে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লকে, তো তোমরা জানো অনুবন্ধী অম্লটা হচ্ছে অ্যাসিড থেকে পাওয়া যাবে। সরি, অনুবন্ধী অম্লটা পাওয়া যাবে হচ্ছে খাদ থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন কি করা? গ্রহণ করা। যেহেতু তোমাকে প্রশ্ন বলছে অ্যামোনিয়ার অনুবন্ধী ক্ষারকে, তাহলে তার কাজ হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লকে, তাহলে আমাদের কাজ হচ্ছে অনুবন্ধী অম্ল আমরা কার থেকে পাবো? খাদ থেকে, যার কাজ হচ্ছে একটি প্রোটন গ্রহণ করা। অ্যামোনিয়া যখন একটা প্রোটন গ্রহণ করে তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন। তাহলে আমরা এখন বলতে পারি অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এরপর যদি তোমাকে বলি যে ক্লোরাইড আয়নের অনুবন্ধী অম্লকে, তোমার কাজ কি করা? একটা প্রোটন গ্রহণ করা। প্রোটন গ্রহণ করলে একটু আগে বলছিলাম যে আমাদের প্রোটন যখন তুমি গ্রহণ করবা ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে, ঋণাত্মক চার্জের পরিমাণটা কমবে। তাহলে ক্লোরাইড আয়নের অনুবন্ধী অম্ল হবে সে যখন একটা প্রোটন গ্রহণ করে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে ক্লোরাইড আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেম ভাবে যদি তোমাকে বলি সালফেট আয়নের অনুবন্ধী অম্লকে, কাজ কি? একটা প্রোটন গ্রহণ করা। একটা প্রোটন যখন সে গ্রহণ করবে তখন তার নেগেটিভ চার্জের পরিমাণটা কমে যাবে। তাহলে প্রোটনটা গ্রহণ করার পর পাবো আমরা হচ্ছে বাই সালফেট আয়ন। তাহলে সিম্পলি সালফেট আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে বাই সালফেট আয়ন। আবার যদি তোমাকে বলি যে বাই সালফেট আয়নের অনুবন্ধী অম্ল, এখানেও তোমার কি কাজ? একটা প্রোটন গ্রহণ করা। বাই সালফেট আয়ন যখন প্রোটনটা গ্রহণ করে তখন তুমি পাবা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে বাই সালফেট আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর দেখো তো হচ্ছে নাইট্রেট আয়ন এর অনুবন্ধী অম্ল যদি তোমাকে বের করতে বলা হয় তখন কাজ হচ্ছে কি? একটি প্রোটন গ্রহণ করা। নাইট্রেট আয়ন যখন একটি প্রোটন গ্রহণ করে তখন উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিড। তাহলে হচ্ছে নাইট্রেট আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এরপর দেখো তো ClO4- ফার ক্লোরেট আয়ন, এটার নাম হচ্ছে কি? ফার ক্লোরেট আয়ন। এখন যদি বলা হয় এই ফার ক্লোরেট আয়নের অনুবন্ধী অম্লটাকে, কাজ কি? একটি প্রোটন গ্রহণ করা। প্রোটন গ্রহণ করলে আমরা পাবো HCl4, যার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তাহলে এই পারক্লোরাইড আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। সর্বশেষ যদি তোমাকে বলা হয় যে পানির অনুবন্ধী অম্লকে, তাহলে কি করবা? একটা প্রোটন গ্রহণ করাবা। পানি যখন একটা প্রোটন গ্রহণ করে তখন কি উৎপন্ন হবে? হাইড্রোনিয়াম আয়ন। পানি যখন একটা প্রোটন গ্রহণ করে তখন উৎপন্ন হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে পানির অনুবন্ধী অম্ল হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে জাস্ট হচ্ছে কি হচ্ছে, কোন একটি ক্ষারের সাথে একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে যৌগ বা আয়নগুলো আমরা পাচ্ছি সেগুলো তাদের অনুবন্ধী অম্ল। আর একটা চার্ট দেখবো, এটা হচ্ছে আমাদের ক্ষারটা হচ্ছে তীব্র, তাহলে তার অনুবন্ধী অম্লগুলো পাবো হচ্ছে মৃদু। তাহলে তোমাকে যদি বলা হয় কোন একটি যৌগের অনুবন্ধী অম্লকে, তখন তুমি এটা কিভাবে কাজ করবা? একটি প্রোটন কি করবে? গ্রহণ করবে।
আসেন, কোন একটি যৌগ একটি প্রোটন গ্রহণ করার পর নতুন যে যৌগ বা আয়নটা পাবো সেটা তার অনুবন্ধী অম্ল। এখন আমি তোমাকে বললাম যে হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অম্লকে কাজ কি? একটি প্রোটন গ্রহণ করা। তাহলে হাইড্রোক্সিল আয়ন যখন একটি প্রোটন গ্রহণ করে ফেলবে তখন উৎপন্ন হবে পানি। তাহলে আমরা বলতে পারি হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অম্লটা হচ্ছে পানি। তারপর যদি বলা হয় যে কার্বনেট আয়নের অনুবন্ধী অম্লকে, একই কাজ, একটি প্রোটন কি করবে? গ্রহণ করবে। তো তোমরা জানো প্রোটনটা যখন গ্রহণ করবে নেগেটিভ চার্জের পরিমাণটা কমবে, যতগুলো ধনাত্মক অ্যাড হবে ততগুলো ঋণাত্মক কমবে। তাহলে কার্বনেট আয়ন যখন একটা প্রোটন গ্রহণ করে উৎপন্ন হবে বাইকার্বনেট আয়ন। তাহলে আমরা বলতে পারি যে কার্বনেট আয়নের অনুবন্ধী অম্লটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। তারপর দেখো তো হচ্ছে নাইট্রাস আয়নের যদি অনুবন্ধী অম্ল বলা হয়, তাহলে এটি একটি প্রোটন গ্রহণ করার পর কি উৎপন্ন করে? নাইট্রাস অ্যাসিড। তাহলে নাইট্রাস আয়নের অনুবন্ধী অম্লটা হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড। তারপর দেখো তো হচ্ছে যদি বলা হয় মিথানয়েড আয়ন এর অনুবন্ধী অম্লকে, তখন এর কাজটা কি? একটি কি করবে? প্রোটন গ্রহণ করবে। মিথানয়েড আয়ন যখন একটি প্রোটন গ্রহণ করে তখন আমাদের কি উৎপন্ন হবে? মিথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? মিথানোয়িক অ্যাসিড। তাহলে বলতে পারি মিথানয়েড আয়নের অনুবন্ধী অনুবন্ধী অম্লটা হবে মিথানোয়িক অ্যাসিড। আর একটা উদাহরণ দেখাই, তোমাকে যদি বলা হয় ইথানয়েড আয়নের অনুবন্ধী অম্লকে, একই কাজ, একটি প্রোটন তুমি যদি গ্রহণ করো তাহলে এখান থেকে পাওয়া যাবে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানয়েড আয়নের অনুবন্ধী অম্লটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যদি বলা হয় যে বাইকার্বনেট আয়নের অনুবন্ধী অম্লকে, কাজ কি করা? একটি প্রোটন গ্রহণ করা। তাহলে এই বাইকার্বনেট যখন একটি প্রোটন কি করবে? গ্রহণ করবে, তখন আমাদের উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড। তাহলে বাইকার্বনেট আয়নের অনুবন্ধী অনুবন্ধী অম্ল হবে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে? তারপর দেখো তো তোমাকে যদি বলা হয় নাইট্রেট আয়ন তার অনুবন্ধী অম্লকে, তাহলে তুমি কি করবা? একটা প্রোটন যদি যোগ করে দাও তুমি পাবা হচ্ছে এখন নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রেট আয়নের অনুবন্ধী অম্লটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে কি বুঝলা? যখন কোন একটি যৌগের অনুবন্ধী অম্ল তোমাকে বের করতে বলা হবে তোমার কাজ হচ্ছে তার সাথে একটি প্রোটন যুক্ত করে দেওয়া, তাহলে শেষ। এবার আসা হচ্ছে আমরা জানবো উভধর্মী পদার্থ নিয়ে। তো এই টপিকটাও তোমাদের হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে মূলত আমরা হচ্ছে ব্যাখ্যা করব। প্রথমে জানি উভধর্মী পদার্থ কারা, অর্থাৎ যারা বা যে সকল যৌগ বা আয়ন অবস্থা ভেদে অপর বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে একাধিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বা অম্ল এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে উভয়ধর্মী পদার্থ। মানে কি বলছে? যে কোন একটি যৌগ অথবা আয়ন অবস্থা ভেদে অপর বিক্রিয়কের প্রকৃতির উপর ডিপেন্ড করে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করতে পারে, আবার কখনো কখনো ক্ষারের ধর্ম প্রদর্শন করতে পারে, তাদেরকে বলা হচ্ছে উপধর্মী পদার্থ। মানে কোন একটি যৌগ যদি অ্যাসিডের সাথে থাকে তখন সে যদি ক্ষারের ধর্ম প্রদর্শন করে, আবার কোন একটি যৌগ যখন ক্ষারের সাথে থাকবে তখন যদি অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ একটি যৌগ অবস্থার উপর ভিত্তি করে অপর বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম উভয় যদি আচরণ করে তখন তাকে বলা হচ্ছে উভয়ধর্মী পদার্থ। আমরা কয়েকটা উভয়ধর্মী পদার্থের নাম মনে রাখবো, এগুলো আমাদের এমসিকিউতে আসে। যেমন হচ্ছে পানি বলো, বাইসালফেট আয়ন, বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন সালফাইড আয়ন, এটার নাম হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, এটার নাম কি? H2PO4 ডাই হাইড্রোজেন ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন। এরপর আরেকটা উদাহরণ আছে আমাদের H2PO3, এটার নাম হচ্ছে ডাইহাইড্রোজেন ডাইহাইড্রোজেন ফসফরাস আয়ন। ডাইহাইড্রোজেন ফসফরাস আয়ন, এগুলো আমাদের উভধর্মী পদার্থ।
আর এটা হচ্ছে দেখো তো HC2O4 বাই কার্বনিক অ্যাসিড বা হাইড্রোজেন সরি বাই অক্সালেট আয়ন, বাই অক্সালেট আয়ন বা হাইড্রোজেন অক্সালেট আয়ন, HC2O4 মাইনাস, এর নাম আমরা কি বলতে পারি, বাই অক্সালেট আয়ন। তাহলে এখানে যে যৌগ বা আয়ন গুলো তোমরা দেখতে পাচ্ছ এরা সবগুলা হচ্ছে উভধর্মী পদার্থ। কারণ হচ্ছে এরা যখন কোন একটি অ্যাসিডের সাথে থাকে তখন সে ক্ষারের ধর্ম প্রদর্শন করে, এবং যখন কোন একটি ক্ষারের সাথে থাকে তখন হচ্ছে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে। এই জন্য আমরা বলছিলাম যে সকল যৌগ অথবা আয়ন অবস্থা ভেদে অপর বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে একাধিক বিক্রিয়ায় অম্ল বা ক্ষার উভয় ধর্ম প্রদর্শন করতে পারে, তাদেরকে আমরা বলছি উভধর্মী পদার্থ। সহজ কথা কি, কোন একটি যৌগ যখন অ্যাসিডের সাথে থাকবে তখন সে ক্ষারের ধর্ম প্রদর্শন করে, কোন একটি যৌগ যখন ক্ষারের সাথে থাকে তখন হচ্ছে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে। যারা এরকম দুই ধরনের ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলছি উভয়ধর্মী পদার্থ। এখন এখান থেকে আমরা যেটা বলছিলাম অনুধাবনমূলক প্রশ্নও আসে, আমার হচ্ছে এমসিকিউ তো আসে। এমসিকিউ এর জন্য তুমি শুধু সংকেতগুলো মনে রাখবা। আর যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে তখন ধরো আমি তোমাকে বললাম পানি একটি উপধর্মী পদার্থ, তুমি ব্যাখ্যা করো, তাহলে তুমি তার এসিড ধর্মটা দেখাবা, একই সাথে ক্ষার ধর্মটাও দেখাবা। তো আমরা একটু একটা করে আসি। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পানি যে একটা উভয়ধর্মী পদার্থ সেটা তুমি ব্যাখ্যা করবা। এই ক্ষেত্রে পানির যখন এসিড ধর্মটা কেমন হয় এবং ক্ষার ধর্মটা কেমন হয় সেটা আমরা দেখব। প্রথম হচ্ছে পানি যখন অ্যাসিড রূপে আচরণ করবে তখন কি করে দেখো, পানি পানিকে তখন আমরা বিক্রিয়া করাবো হচ্ছে অ্যামোনিয়ার সাথে। আর তোমরা জানো অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। তাহলে পানি যখন একটা ক্ষার লগে বিক্রিয়া করবে তার মানে সে অ্যাসিড রূপে আচরণ করবে, এবং ওই অ্যাসিডের কাজটা কি, একটি প্রোটন দান করা, যেটা তোমাদেরকে আমরা ব্রনস্টেড লাহোরি মতবাদ অনুসারে শিখাইছিলাম। তাহলে অ্যামোনিয়া যেহেতু একটি ক্ষারের সাথে আছে, এখন এটা কি করবে, অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে। দ্যাট মিনস পানি একটি প্রোটন দান করবে। পানি যখন একটি প্রোটন দান করে তখন আমরা পাবো হাইড্রোক্সিল আয়ন। আর অ্যামোনিয়া যদি একটি প্রোটন গ্রহণ করে তাহলে এটি উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এখানে আমাদের পানি হচ্ছে অ্যাসিডের ধর্ম কি করলো, প্রদর্শন করলো। এবার যদি আমি ক্ষারের ধর্ম তোমাদেরকে দেখাই, ওই একই পানিকে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করি, খেয়াল করো পানি যেহেতু এখন একটা অ্যাসিডের সাথে যুক্ত আছে তাহলে সে এখন ক্ষারের ধর্ম প্রদর্শন করবে। আর তোমরা জানো ক্ষারের ধর্মটা কি, ক্ষারের ধর্মটা হচ্ছে প্রোটন গ্রহণ করা। তাহলে এখন আমাদের এই পানি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যখন একটি প্রোটন গ্রহণ করে তখন উৎপন্ন করবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি একটি প্রোটন দান করে তাহলে এখানে উৎপন্ন হবে ক্লোরাইড আয়ন। তাহলে এই পানি অবস্থা ভেদে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করলো, আবার হচ্ছে ক্ষারের ধর্ম প্রদর্শন করলো। এই জন্য আমরা বলি পানি একটি উভধর্মী পদার্থ। লক্ষ্য রাখবা, পানি যখন ক্ষারের সাথে ছিল তখন ছিল অ্যাসিডের ধর্ম, মানে প্রোটন দান করলো। আর পানি যখন হচ্ছে অ্যাসিডের সাথে ছিল তখন হচ্ছে ক্ষারের ধর্ম, মানে হচ্ছে প্রোটন গ্রহণ করলো। এবার যদি তোমাকে বলি, আমরা আরো একটি উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন একটি উভধর্মী পদার্থ, তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে তুমি কি লিখবা, তার এসিড ধর্মটা দেখাবা। বাইকার্বনেট আয়ন তাকে যদি তুমি একটা ক্ষারের সাথে যুক্ত করো তাহলে সে হচ্ছে এসিডের ধর্ম প্রদর্শন করবে, মানে একটি প্রোটন দান করবে। বাইকার্বনেট আয়ন একটি প্রোটন যখন দান করে তখন উৎপন্ন হবে কার্বনেট আয়ন। আর অ্যামোনিয়া যেহেতু প্রোটনটা গ্রহণ করে তাহলে এখানে উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এক্ষেত্রে বাইকার্বনেট আয়ন যেহেতু প্রোটন দান করলো, এসিডের ধর্ম প্রদর্শন করে। এবার আমরা দেখব ক্ষারের ধর্ম। তাহলে এই বাইকার্বনেটকে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করি তাহলে এবার সে কি করবে, ক্ষারের ধর্ম প্রদর্শন করবে। ক্ষারের ধর্মটা কি, একটি প্রোটন গ্রহণ করবে। বাইকার্বনেট যখন একটি প্রোটন গ্রহণ করে তখন উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন একটি প্রোটন দান করে তখন উৎপন্ন হবে ক্লোরাইড আয়ন। তাহলে আমরা বাইকার্বনেট আয়নকে যখন অ্যামোনিয়ার সাথে যুক্ত করলাম তখন সে প্রোটন দান করে, অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে। আর ওই বাইকার্বনেটকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করলাম তখন হচ্ছে সে প্রোটন গ্রহণ করে, তার মানে সে ক্ষারের ধর্ম প্রদর্শন করতে পারে। এই জন্য বাইকার্বনেট আয়নটাকে আমরা উভধর্মী পদার্থ বলতে পারি। আরো উদাহরণ আসো তুমি। এবার যদি দেখো তো বাইসালফেট আয়নের বেলা যদি আমরা একটু দেখাই, আসো
আমরা দেখাবো এবার কার জন্য, বাইসালফেট আয়নের জন্য। এটা কেন উপধর্মী পদার্থ? প্রথমত হচ্ছে এটার অ্যাসিড ধর্মটা যদি আমরা একটু দেখি, বাইসালফেট আয়নকে অ্যামোনিয়ার সাথে যুক্ত করলে সে এখন অ্যাসিডের ধর্ম দেখাবে, তার মানে হচ্ছে একটি প্রোটন দান করবে। বাইসালফেট আয়ন যখন একটি প্রোটন দান করে তখন উৎপন্ন হবে সালফেট আয়ন, আর অ্যামোনিয়া যেহেতু প্রোটনটা গ্রহণ করে তখন উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন। এরপর যদি আমরা তোমাকে বলি তার খাদ্য ধর্মটা আমরা একটু দেখবো, তাহলে এই বাইসালফেট আয়নকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করলে এবার সে কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটি প্রোটন গ্রহণ করবে। একটি প্রোটন যখন গ্রহণ করবে বাইসালফেট আয়ন, তখন যৌগটা হবে আমাদের সালফিউরিক অ্যাসিড, এবং এখানে পাবো হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। তাহলে বাইসালফেট আয়নও যেহেতু অ্যাসিড এবং ক্ষার উভয় ধর্ম প্রদর্শন করে, এই জন্য তাকেও আমরা বলতে পারবো উভয়ধর্মী পদার্থ। পরে দেখবো হচ্ছে হাইড্রোজেন সালফাইড আয়ন। এটা কেন উভয়ধর্মী পদার্থ সেটা দেখবো। এটির আগে অ্যাসিড ধর্মটা যদি তোমরা লক্ষ্য করো, হাইড্রোজেন সালফাইড আয়ন তাকে অ্যামোনিয়ার সাথে যুক্ত করলে উৎপন্ন হবে কি, এখন একটি প্রোটন কি করবে, ত্যাগ করবে, করে সালফাইড আয়ন। এখানে শুধু আগে -1 মাইনাস ছিল একটা, এখন মাইনাস হচ্ছে কতগুলো, দুইটা, কারণ একটি প্রোটন কি করলো, দান করলো। আর অ্যামোনিয়া যদি প্রোটনটা গ্রহণ করে তাহলে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড আয়ন অ্যাসিডের ধর্ম কি করলো, প্রদর্শন করলো। তারপর যদি ক্ষার হিসেবে যদি তার ধর্মটা দেখি, ওই হাইড্রোজেন সালফাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন তুমি যুক্ত করবা তখন সে হচ্ছে মূলত প্রোটন গ্রহণ করবে। প্রোটন যখন গ্রহণ করে ফেলবে তখন তুমি পাবা হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, আর এর পাশে তুমি পাবা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে হাইড্রোজেন সালফাইডও অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম প্রদর্শন করে, যার কারণে তাকেও আমরা উভধর্মী পদার্থ বলে থাকবো। আরো একটা উদাহরণ যদি তোমাকে দেখাই, সেটা হচ্ছে আসেন এটাকে H2CO4 মাইনাস, একটু আগে বলছিলাম এই যৌগটার নাম হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন। ডাইহাইড্রোজেন ফসফেট আয়নটাও উপধর্মী পদার্থ। কিভাবে, তার এসিড ধর্মটা দেখো, ডাইহাইড্রোজেন ফসফেট আয়নকে অ্যামোনিয়ার সাথে যখন তুমি যুক্ত করবা তখন সে মূলত কি করে, একটি প্রোটন দান করে। একটি প্রোটন যখন সে দান করবে, খেয়াল করবা, প্রোটন দান করা মানে হচ্ছে নেগেটিভ চার্জ বাড়বে, তখন তুমি পাবা HPO4 2 মাইনাস, আর এখানে তুমি পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, তো এই যে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন, ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন যখন একটা প্রোটন কি করলো, ত্যাগ করলো, তখন আমাদের নতুন যে আয়নটা তুমি পেলা তার নাম হচ্ছে বাই ফসফেট আয়ন। বাই ফসফেট আয়ন অথবা হাইড্রোজেন ফসফেট আয়ন। এখানে হাইড্রোজেন দুটা ছিল এই জন্য বলছিলাম ডাইহাইড্রোজেন, এখানে ফসফেট কিন্তু, হাইড্রোজেন কিন্তু একটা, এই জন্য শুধু হাইড্রোজেন বলবা অথবা বাই বলবা। তাহলে ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন অ্যামোনিয়া থেকে একটি প্রোটন গ্রহণ করে হাইড্রোজেন ফসফেট আয়ন উৎপন্ন করে। যেহেতু আমাদের প্রোটন ত্যাগ করে এজন্য তাকে বলা হচ্ছে অ্যাসিড। এবার দেখবো তার খাদ্য ধর্মটা দেখবো। ডাইহাইড্রোজেন ফসফেট এখন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করা হয় তাহলে সে কি করবে, একটি প্রোটন গ্রহণ করবে। প্রোটন গ্রহণ করা মানে হচ্ছে নেগেটিভ চার্জটা কমে যাবে। তাহলে কি হবে, H3PO4, যাকে বলা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আর এখানে আমাদের পাওয়া যাবে হচ্ছে ক্লোরাইড আয়ন। তো এই ডাইহাইড্রোজেন ফসফেট অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে, আবার ক্ষারের ধর্ম কি করে, প্রদর্শন করে, যার কারণে এটিকে আমরা উপধর্মী পদার্থ বলতে পারি। তো এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, আবার হচ্ছে এমসিকিউ তো আসে, সবগুলো তোমাদেরকে আমি দেখালাম। এরপর আমরা আরো একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো এমসিকিউ এর জন্য, অ্যাসিডের শক্তি মাত্রা। আচ্ছা, তো আমাদের অনেক ধরনের অ্যাসিড আছে, অক্সি অ্যাসিড, হাইড্রাসিড অ্যাসিড এবং হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিডের যে শক্তি মাত্রাটা আমরা নির্ণয় করব তার জন্য কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে আমাদের। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অক্সি অ্যাসিডের শক্তি মাত্রাটা কেমন হয়। অক্সি অ্যাসিড বলতে বোঝাবে যে সকল অ্যাসিডের সংকেতে অক্সিজেন পরমাণুটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্সি অ্যাসিড। যেমন আমি নিলাম H2SO4, যেহেতু এখানে অক্সিজেন পরমাণুটা আছে এটাকে বলা হবে অক্সি অ্যাসিড। এখন একাধিক অক্সি অ্যাসিডের মধ্যে কার শক্তি মাত্রাটা বেশি হবে, কার কম হবে, তার নিয়মটা আমরা এখানে যদি দেখি, বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে,
সে অ্যাসিডের শক্তিমাত্রাও তত বেশি। একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে সে অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। তবে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা সমান হয়ে যায় তখন আমাদেরকে দেখতে হবে যার আকার ছোট সে অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। তাহলে প্রথম প্রায়োরিটি কি দিবা? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সে অ্যাসিডের শক্তিমাত্রা বা সেই অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি হবে। আর যদি কোনো কারণে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যার আকারটা ছোট হবে সে অ্যাসিডের শক্তিমাত্রাটা তত বেশি। আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো অ্যাসিড দেওয়া আছে। এখন তোমাকে বললাম এই পারফরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এই অ্যাসিড গুলোর মধ্যে কার শক্তিমাত্রাটা বেশি। তোমার কাজ হচ্ছে এদের আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণমানটা বের করে ফেলা। তো কেন্দ্রীয় পরমাণু জারণমানটা কিভাবে বের করবো সেটাও আমরা একটু দেখাবো তোমাদেরকে। আসো, কেন্দ্রীয় পরমাণু জারণমানটা বের করা আমরা শিখাবো। তাহলে তুমি বুঝে ফেলবা কোন অ্যাসিডের শক্তিমাত্রা বেশি, কোন অ্যাসিডের শক্তিমাত্রাটা কম। আসো, তাহলে এখানে যে উদাহরণগুলো তোমাদেরকে দিলাম আমরা এক এক করে প্রত্যেকটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণমান বের করা হবে। প্রথমে দেখো তো হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এখানে কেন্দ্রীয় পরমাণুটাকে ক্লোরিন। তাহলে কাজ হচ্ছে এইখানে ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু জারণমানটা বের করা। তোমরা জানো একটি সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, আর যার জারণ মানটা আমরা বের করব তাকে ধরতে হবে এক্স। এক্স এ যে মানটা বের হয়ে আসবে সেটাই মূলত হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। তাহলে আসো আমরা একটু নির্ণয় করি। তোমরা জানো হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1, ক্লোরিনের যেহেতু জারণ মানটা আমরা বের করব তাকে ধরবো হচ্ছে এক্স, আর অক্সিজেনের জারণ মানটা জানো -2। অক্সিজেন পরমাণু যেহেতু 4 তাহলে ইনটু হবে কত 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে +7। তাহলে বলতে পারে এই পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান হচ্ছে প্লাস কত 7। আর একটা উদাহরণ যদি তোমাকে দেখে এবার সালফারিক অ্যাসিডের বেলায়। এখন তুমি এখানে বের করবা কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান। তাহলে নিয়ম আগেরটাই, সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1, হাইড্রোজেন পরমাণু 2টি, তাহলে ইনটু 2। সালফারের জারণ মান ধরবো হচ্ছে এক্স, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে 4। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে +6। তাহলে পেলাম কি এবার সালফারিক অ্যাসিডে সালফারের প্রাথমিক জারণ মান হচ্ছে +6। এখন আমরা যদি বাকি দুইটারও যদি কি দেখি বলতো, জারণ মান বের করতে যাই তাহলে দেখা যায় কি হয় তাদের। আচ্ছা, এবার নিলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ মানটা বের করব। সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণ মান 1, নাইট্রোজেনের জারণ মানকে x ধরবো, আর অক্সিজেন হচ্ছে -2 ইনটু হচ্ছে এখন 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x এর ভ্যালুটা হবে এখন +5। তাহলে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5। এরপর দেখবো আমাদের কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1 ইনটু হচ্ছে 2, কার্বনের জারণ মানকে ধরবো হচ্ছে x, অক্সিজেন হচ্ছে -2 ইনটু হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালুটা হবে +4। তাহলে আমরা ক্রমান্বয়ে এখানে দেখলাম যে কার্বনিক অ্যাসিডের মধ্যে কার্বনের প্রাথমিক কার্বনের জারণ মান হচ্ছে আমাদের +4। তাহলে সবগুলো অ্যাসিডের আমরা জারণ মানটা বের করলাম। বের করার পর তুমি কি দেখলা যে এখানে পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের জারণ মান সবচেয়ে বেশি, এরপর হচ্ছে সালফারের, তারপর হচ্ছে নাইট্রোজেনের, এরপর হচ্ছে কি বলতো কার্বনের। তো আমরা যেটা প্রথম প্যারাগ্রাফে দিতে বলছিলাম যে সকল অ্যাসিডের বা যে সকল অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা সবচেয়ে বেশি তার শক্তিমাত্রা সবচেয়ে কি বলতো বেশি। তো আমরা দেখলাম যে আমাদের পারক্লোরিক অ্যাসিড যেটা ছিল তার কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে এখানে পারক্লোরিক অ্যাসিডের শক্তিমাত্রা সবচেয়ে বেশি। তারপর জারণ মান কম কার সালফিউরিক অ্যাসিড, তাহলে এরপর শক্তিমাত্রা বেশি হবে সালফিউরিক অ্যাসিডের, এরপর যেহেতু নাইট্রিক অ্যাসিডের, এরপর হবে কি নাইট্রিক অ্যাসিড, এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড তাহলে কি বুঝলা? একেবারেই সহজ। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি সেই অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি হবে।
আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে কোনো কারণে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি কোনো কারণে সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কার শক্তি মাত্রাটা বেশি। সেক্ষেত্রে আমাদেরকে বলছে কেন্দ্রীয় পরমাণু দ্রব্যমান যদি সমান হয়, তাহলে কেন্দ্রীয় পরমাণু যার আকারটা ছোট, যার আকারটা ছোট তার শক্তি মাত্রাটা বেশি হবে। এরকম আমরা দুটো উদাহরণ তোমাদেরকে দেখাই। প্রথম হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। এখানে কেন্দ্রীয় পরমাণু যে নাইট্রোজেন আছে তার জারণমানটা আমরা বের করব। তাহলে সম্পূর্ণ যৌগের জারণমান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণমান 1, নাইট্রোজেনকে ধরবো হচ্ছে x, অক্সিজেন হচ্ছে -2 × 3 = 0। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে +5, x এর ভ্যালুটা হচ্ছে +5। ঠিক তেমনি আমরা পরবর্তী যৌগ HPO3, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, তারও আমরা জারণমানটা বের করব। তাহলে আসো, হাইড্রোজেন হচ্ছে 1, ফসফরাসকে ধরবো x, অক্সিজেন হচ্ছে -2 × 3 = 0। তাহলে শেষ পর্যন্ত x এর ভ্যালুটা হচ্ছে +5। তাহলে তুমি কি দেখলা যে নাইট্রিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো বা পরবর্তী যে যৌগটা দেওয়া আছে, দুইটা যৌগেরই আমাদের হচ্ছে জারণমানটা একই আসলো। একই আসলে আমাদের প্রাধান্য পাবে কি আকার। দেখো, নাইট্রিক অ্যাসিড HPO3, এখানেও জারণমান +5, এখানেও জারণমান হচ্ছে +5। তাহলে এক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে কি আকার। তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকারের যদি ক্রমটা তোমরা হিসাব করো, ফসফরাস অপেক্ষা নাইট্রোজেনের আকারটা হচ্ছে ছোট। কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় কক্ষপথের মৌল বা দ্বিতীয় পর্যায়ের মৌল, আর ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তো সামথিং যেটা আমরা বুঝি, তৃতীয় পর্যায়ের মৌল অপেক্ষা দ্বিতীয় পর্যায়ের মৌলের আকারটা ছোট হয়। তাহলে বলতে পারি এখন নাইট্রোজেনের আকারটা ফসফরাস অপেক্ষা কি ছোট। তাহলে আমরা বলছিলাম যদি কোনো কারণে দুটি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু যার মানটা সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যার আকারটা ছোট তার শক্তি মাত্রা কি বলতো বেশি। তাহলে এখানে নাইট্রোজেনের আকার যেহেতু ফসফরাস অপেক্ষা ছোট, তাহলে নাইট্রিক অ্যাসিডের শক্তি মাত্রাটা বেশি হবে। তাহলে প্রথম প্রায়োরিটি কি হলো? প্রথম প্রায়োরিটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যারটা বেশি তার শক্তি মাত্রাটা বেশি। আর যদি কোনো কারণে জারণ মানটা সমান হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যার আকারটা কম বা ছোট তার শক্তি মাত্রাটা বেশি। আচ্ছা, এবার আমরা এর বাইরে একটা ব্যতিক্রম দেখব। ব্যতিক্রমটা যদি দেখো, এখানে তিনটা যোগ আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই তিনটা যোগের আগে আমরা নামগুলো একটু দেখি। প্রথমটা দেখো তো H3PO4, এর নাম তোমরা জানো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। তারপর হচ্ছে H3PO3, ফসফরাস অ্যাসিড। আর লাস্ট যে সংখ্যাটা আছে H3PO2, এর নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড। এখন তোমাকে যদি বলি এই তিনটা যোগের মধ্যে কোন অ্যাসিডটির শক্তি মাত্রাটা বেশি, তখন তোমার প্রাথমিকভাবে চিন্তা আসবে কেন্দ্রীয় পরমাণু যার মান যার সবচেয়ে বেশি তার শক্তি মাত্রাটা তত বেশি হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়। তোমরা যদি একটু দেখো, এই যোগে ফসফরাসের কেন্দ্রীয় পরমাণুর যার মান হচ্ছে +5, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +1। এটা কিভাবে নির্ণয় করছে তোমরা অলমোস্ট দেখছো। তাহলে নিয়ম অনুযায়ী এই ফসফরিক অ্যাসিডের শক্তি মাত্রাটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, তারপর হচ্ছে ফসফরাস অ্যাসিডের, এবং সর্বশেষ হওয়ার কথা ছিল হাইপোফসফরাস অ্যাসিড। কিন্তু এখানে আমরা একটা ব্যতিক্রম লক্ষ্য করি, সেটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিডের শক্তি মাত্রাটা সবচেয়ে কি বলতো বেশি হবে। এরপর হচ্ছে ফসফরাস অ্যাসিড, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের যে সাধারণ নিয়মটা ছিল তার ব্যতিক্রম। এখন এটা একটু তুমি মনে রাখতে পারবা, সেটা হচ্ছে এই অ্যাসিড গুলার, অর্থাৎ আমাদের যে সকল অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুতে ফসফরাস আছে, তাদের শক্তি মাত্রাটার কি ঘটে বলতো একটা ব্যতিক্রম ঘটে। তুমি মনে রাখতে পারবা খুব সহজে, এই কেন্দ্রীয় পরমাণু যখন ফসফরাস আছে, তখন সেই অ্যাসিড গুলার সংকেতে যার অক্সিজেন পরমাণু সংখ্যাটা একটু কম আছে তার শক্তি মাত্রাটা বেশি। আবার বলছি, এই যে যৌগগুলো আছে সবারই কেন্দ্রীয় পরমাণু কি বলতো ফসফরাস।
ফসফরাসের যে অক্সি অ্যাসিড গুলো হয় সেখানে অক্সিজেন সংখ্যাটা মূলত যার কম তার শক্তিমাত্রাটা বেশি হয়। এটা মূলত আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো এই যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের যে অক্সি অ্যাসিড, এখানে এই সবগুলো যোগের মধ্যে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা কম, এই জন্য তার শক্তিমাত্রাটা সবচেয়ে বেশি হবে। এরপর এটা এবং সর্বশেষ হচ্ছে ওইটি। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়মের কি বলতো ব্যতিক্রম। কেমন গেল আমাদের অ্যাসিডের অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা। এবার আমরা শিখবো হাইড্রোক্সিড অ্যাসিডের শক্তিমাত্রা। হাইড্রোক্সিড অ্যাসিড হচ্ছে কোন একটি হাইড্রোজেন যখন হ্যালোজেনের সাথে যুক্ত হয় তবে তাকে হ্যালো অ্যাসিড অথবা হাইড্রোক্সিড বলা হয়। অক্সিজেনের সাথে যুক্ত হলে অক্সি অ্যাসিড, হাইড্রোজেনের সাথে যুক্ত হলে সেটাকে বলবো হচ্ছে হাইড্রোক্সিড। তাহলে কোন একটি হাইড্রোজেনকে হ্যালোজেনের সাথে যখন আমরা যুক্ত করব তাকে বলা হচ্ছে হাইড্রোক্সিড অ্যাসিড। কেমন? এবার আসো হাইড্রোক্সিড অ্যাসিডের শক্তিমাত্রা আমরা কিভাবে নির্ণয় করব। হাইড্রোক্সিড অ্যাসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হবে সেই অ্যাসিডের শক্তিমাত্রাটা তত বেশি। তার মানে হাইড্রোক্সিড অ্যাসিডের ক্ষেত্রে শক্তিমাত্রাটা নির্ভর করবে অ্যানায়নের আকারের উপর ভিত্তি করে। যে অ্যানায়নের আকার যত বড় সেই অ্যাসিডের শক্তিমাত্রাটা তত বেশি। তো তুমি এখানে অনেকগুলো যৌগ দেখতে পাচ্ছ, যে এখানে এগুলোর নাম হবে হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড গুলোর মধ্যে কার শক্তিমাত্রাটা আমরা বেশি পাবো এটা মনে রাখবেন। দেখেন হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সবগুলোর মধ্যে যদি তুমি অ্যানায়নকে যদি দেখো, এখানে অ্যানায়ন হবে আয়োডিন মাইনাস, এখানে হচ্ছে ব্রোমিন মাইনাস, ক্লোরিন মাইনাস এবং হচ্ছে ফ্লোরিন মাইনাস, মানে যে অ্যানায়ন গুলো আমাদের আছে। এবার তোমরা জানো এই অ্যানায়ন গুলোর মধ্যে কার আকারটা বড় এটা আমরা কিভাবে জানবো। তোমরা জানো এখানে সবগুলো হ্যালোজেন 17 নম্বর গ্রুপের মূল, এবং আমরা জানি একই গ্রুপের যারা মূল আছে উপর থেকে নিচে গেলে তাদের আকার কি পায়, বৃদ্ধি পায়। আকার কি পাবে, বৃদ্ধি পাবে। একই গ্রুপভুক্ত যে মূলগুলো আছে তাদের উপর থেকে নিচে গেলে আকার কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে যে হ্যালোজেন গুলো আছে বা অ্যানায়ন গুলো আছে আমরা দেখতে পাই সবচেয়ে নিচে অবস্থানকার আয়োডিনের, এই জন্য আয়োডিন আয়নের আকার সবচেয়ে কি বলতো বড়। এটা হচ্ছে ব্রোমাইড আয়ন, ক্লোরাইড আয়ন, সর্বশেষ হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। আবারও বলি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমাদের কি পায়, মূল সমূহের আকার বৃদ্ধি পায়। যার অবস্থান যত নিচে তার আকার তত বেশি বড়। যেহেতু আয়োডিন আয়নের আকার সবচেয়ে বড় এজন্য আমরা বলবো হাইড্রো আয়োডিকের শক্তিমাত্রা সবচেয়ে বেশি। তারপর আকার ছোট কার ব্রোমাইড আয়নের, এই জন্য হাইড্রোব্রোমিক অ্যাসিডের শক্তিমাত্রা তার থেকে কম। দেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সবচেয়ে কম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে সহজ জিনিস, হাইড্রোক্সিড অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করবে অ্যানায়নের আকার যত বড় সেই অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। এই পর্যায়ে আমরা আবার দেখব আমাদের জৈব অ্যাসিডের শক্তিমাত্রা নিয়ে। প্রথমে আমরা জানবো জৈব অ্যাসিড কারা। যে সকল যৌগের সংকেতে COOH মূলক পাওয়া যায় বা যাদের কার্যকারী মূলক হচ্ছে COOH তাদেরকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। এখন এই জৈব অ্যাসিডের শক্তিমাত্রা আমরা কিভাবে বুঝবো। প্রথমত হচ্ছে জৈব অ্যাসিডের আকার যত বড় হবে, আকার বড় বলতে বোঝাচ্ছে ওই যে কার্বন শিকলে কার্বন সংখ্যা যত বেশি হবে। এখানে তোমরা আর কিছু মনে রাখতে পারবা, কার্বন সংখ্যা যত বেশি, কার্বন সংখ্যা যত বেশি। তাহলে আবার একটু বলছি, জৈব অ্যাসিডের আকার যত বড় হয় বা একটা জৈব অ্যাসিডের সংকেতে কার্বন সংখ্যা তত বেশি হবে সেই অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি, হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর হচ্ছে জৈব অ্যাসিডে যদি হ্যালোজেন পরমাণুর সংখ্যা থাকে এবং হ্যালোজেন পরমাণুর সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডের শক্তিমাত্রাও তত বেশি। খেয়াল করো জৈব অ্যাসিড কাদেরকে বলছি, যে সকল যৌগের কার্যকারী মূলক হচ্ছে COOH তাদেরকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। এখন ওই জৈব অ্যাসিডের আকার যত বেশি বা কার্বন সংখ্যা যত বেশি থাকবে সেই জৈব অ্যাসিডের শক্তিমাত্রাটা তত বেশি। কিন্তু সেখানে যদি কোনো কারণে হ্যালোজেন যুক্ত হয় বা সেই অ্যাসিডে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেই অ্যাসিডের শক্তিমাত্রা আরো বেশি হবে। এবার হ্যালোজেন পরমাণু সংখ্যা যত বাড়তে থাকবে অ্যাসিডের শক্তিমাত্রাটা তত বেশি হবে। তাহলে আমরা যদি এখানে উদাহরণগুলো একটু একটু করে দেখি। প্রথমত হচ্ছে ধরো তোমাকে আমি দুটো অ্যাসিড দিলাম, একটি হচ্ছে ধরো ইথানোয়িক অ্যাসিড, আরো একটি হচ্ছে মিথানোয়িক অ্যাসিড।
এখন বললাম এখানে কার শক্তি মাত্রাটা বেশি। লক্ষ্য করো এখানে কার্বন হচ্ছে একটা, কিন্তু এখানে কার্বন কতগুলো? দুইটা। তার মানে মিথানয়িক অ্যাসিড থেকে ইথানয়িক অ্যাসিডের আকার একটু বড়, যার কারণে মিথানয়িক অ্যাসিড থেকে ইথানয়িক অ্যাসিডের শক্তি মাত্রাটা বেশি। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দেখাই তোমাকে, CH3 CH2 COOH। তো এই যে অ্যাসিডটা আছে 3 কার্বন বিশিষ্ট, যাকে বলা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। তাহলে এখানে প্রোপানয়িক অ্যাসিডের কার্বন সংখ্যা যেহেতু ইথানয়িক অ্যাসিড থেকে বেশি, তাহলে তার শক্তি মাত্রাটা কি হবে? আরো বেশি হবে। তাহলে জৈব যৌগের শিকলে কার্বন সংখ্যা যত বেশি পাচ্ছি বা যত বৃদ্ধি পাবে, তার শক্তি মাত্রাটা তত বেশি। এজন্য মিথানয়িক অ্যাসিড থেকে ইথানয়িক অ্যাসিডের শক্তি মাত্রা বেশি, ইথানয়িক অ্যাসিড থেকে প্রোপানয়িক অ্যাসিডের শক্তি মাত্রা আরো বেশি হবে। 2 নাম্বার, যদি কোনো কারণে জৈব যৌগের শিকলে বা জৈব অ্যাসিডের শিকলে হ্যালোজেন পরমাণু যুক্ত হয়, তখন বলছে তার শক্তি মাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। যেমন আমি নিলাম ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। এখন এখানে যে মিথাইল মূলকটা আছে, মানে CH3 বলতে আমরা যেটা বুঝাই মিথাইল মূলক, এখানকার একটা হাইড্রোজেনকে যদি আমরা এখনো হ্যালোজেন দ্বারা কি করে প্রতিস্থাপন করাই, তখন এখানে কি থাকবে? CH2Cl। খেয়াল করো, এই যৌগটার নাম ছিল ইথানয়িক অ্যাসিড। এখানকার একটা হাইড্রোজেন পরমাণু আমাদের ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো। এখন তোমাকে বললাম এই দুটার মধ্যে কার শক্তি মাত্রাটা বেশি হবে? আমরা বলছিলাম না যে অ্যাসিডে হ্যালোজেন পরমাণু সংখ্যা যত বেশি হবে, তার শক্তি মাত্রা তত বেশি। এই ইথানয়িক অ্যাসিডে যেহেতু কোনো হ্যালোজেন পরমাণু নাই, কিন্তু এই সংখ্যাতে যেহেতু একটা হ্যালোজেন পরমাণু আছে, তাহলে ইথানয়িক অ্যাসিড অপেক্ষা এই যৌগের শক্তি মাত্রা কি হবে? বেশি হবে। আচ্ছা, আরো কিছু উদাহরণ যদি তোমাদেরকে দেখাই, ধরো এটার দিকে তাকাও। এই যৌগে আমাদের একটি হ্যালোজেন পরমাণু আছে। আমরা যদি এখান থেকে আরো একটি হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন দ্বারা কি করি? প্রতিস্থাপন করি, তাহলে কি হবে? Cl2CH। আবার এখানকার যে আরো একটা হাইড্রোজেন আছে, তাকেও যদি আমরা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এখানে ক্লোরিন পাবো কতগুলা? 3টা। এখন তোমাকে এই যে 3টা যৌগ দিলাম, এগুলাকে বলা হয়, এই যে অ্যাসিড গুলাতে যে হ্যালোজেন পরমাণু আমাদের আছে, তাদের মধ্যে কার শক্তি মাত্রাটা বেশি? বলছিলাম একাধিক হ্যালোজেন পরমাণু যাদের কাছে আছে, যার কাছে হ্যালোজেন পরমাণু সংখ্যাটা বেশি, তার শক্তি মাত্রা কি হবে? বেশি হবে। এই অ্যাসিডের হ্যালোজেন পরমাণু হচ্ছে একটা, যেখানে কতগুলা? 2টা। তাহলে এখানে তার শক্তি মাত্রা কি হবে? বেশি। এখানে যেহেতু হ্যালোজেন পরমাণু সংখ্যা আরো বেশি, তাহলে তার শক্তি মাত্রা কি হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা একটু মনে করে দিই, জৈব অ্যাসিডের শক্তি মাত্রাটা হবে, প্রথম হচ্ছে তার আকার যত বড় বা কার্বন সংখ্যা যত বেশি হবে, তার শক্তি মাত্রাটা তত বেশি। সেকেন্ড হচ্ছে জৈব অ্যাসিডে যদি হ্যালোজেন পরমাণু থাকে, তখন তার অ্যাসিডের শক্তি মাত্রাটা আরো বৃদ্ধি পায়। এবং সর্বশেষ যেটা মনে রাখবা, হ্যালোজেন পরমাণু সংখ্যা যত বাড়বে, আমাদের জৈব অ্যাসিডের শক্তি মাত্রা তত বৃদ্ধি পাবে। এটা একটু তোমরা জেনে রাখবা। এবার আমরা অল্প কয়েকটা জিনিস আর জানবো, যে আমাদের বেশ কয়েকটি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড, ক্ষার, মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার সম্পর্কে আমরা একটু জানবো। মানে এখানে কিছু সংকেত আছে, এগুলা তোমাকে বলা হতে পারে যে কোন অ্যাসিড গুলা তীব্র, কোন অ্যাসিড গুলা মৃদু, এবং কোন ক্ষার গুলা তীব্র বা কোন ক্ষার গুলা মৃদু, আমরা একটু মনে রাখবো। প্রথমে দেখো তো হচ্ছে তীব্র অ্যাসিড কারা। এই দেখো, ফারক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই জাতীয় যে অ্যাসিড গুলো আছে, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে কি জানো? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ পরিমাণে আয়নিত হয়, তারা হচ্ছে আমাদের তীব্র অ্যাসিড। এরপর আমরা দেখবো হচ্ছে মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড গুলো কোনগুলো দেখো, ইথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড। আর এখানে যে সংকেতটা তুমি দেখতে পাচ্ছ, C OH, তাকে বলা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেতটা আবার এভাবে লেখা হয় H2C2O4। এই ইথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, এরা সবগুলো হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে বিয়োজিত হয়, এরা হচ্ছে মৃদু অ্যাসিড। তারপর তোমাকে দেখাবো হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরা সবগুলো হচ্ছে আমাদের তীব্র ক্ষার। তাহলে তীব্র ক্ষারটা কি? যারা হচ্ছে জলীয় দ্রবণে সম্পূর্ণ পরিমাণে আয়নিত বা বিয়োজিত হয়, তাদেরকে বলা হচ্ছে তীব্র ক্ষার। আর মৃদু ক্ষার কারা?
মৃদু ক্ষার হচ্ছে দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই যে যৌগগুলো আছে তাদেরকে বলা হচ্ছে মৃদু ক্ষার। তাহলে মৃদু ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে বিয়োজিত হয় তাদেরকে বলছে মৃদু ক্ষার। তো তুমি জাস্ট মনে রাখবা তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু ক্ষার, এরা কারা, এদের সংকেতগুলো একটু জানবা। এবার দেখবো আমরা বেশ কিছু লবণের প্রকৃতি। আচ্ছা, লবণের প্রকৃতি খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু ধারণা নেওয়া। আমরা জানি একটা অ্যাসিড এবং একটা ক্ষারের বিক্রিয়া লবণ উৎপন্ন হয়। একটা অ্যাসিড এবং একটা ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডে যখন বিক্রিয়া করা হয় তখন তুমি এখানে একটা লবণ পাবা, সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। এখন এই যে লবণটা উৎপন্ন হলো তার প্রকৃতিটি কেমন? প্রকৃতি বলতে বোঝাচ্ছে এই লবণটা কি নিরপেক্ষ নাকি অম্লীয় নাকি ক্ষারীয়। এটা আমরা বুঝবো যদি আমাদের অ্যাসিডটাও তীব্র হয়, ক্ষারটাও যদি তীব্র হয়, তখন যে লবণটা আমরা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ হবে। যেমন তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা যে লবণটা পাচ্ছি সোডিয়াম সালফেট, তার প্রকৃতি হবে কেমন? নিরপেক্ষ। অ্যাসিডে তীব্র, ক্ষারও তীব্র, তখন যে লবণটা পাবো সেটা মূলত হচ্ছে নিরপেক্ষ লবণ। তবে অ্যাসিডটা মৃদু, ক্ষারটা যদি তীব্র হয়, তখন যে লবণটা আমরা পাবো সেটা হচ্ছে ক্ষারীয়। কারণ হচ্ছে মৃদু মানে হচ্ছে সে জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হবে, আর তীব্র ক্ষার মানে হচ্ছে সে সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে। যেহেতু এখানে আমরা মৃদু অ্যাসিড নিচ্ছি যেটি জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হচ্ছে, আর যেহেতু ক্ষার যেহেতু তীব্র নিচ্ছি এটি সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, তাহলে এই দুজনের প্রশমন বিক্রিয়ায় যে লবণটা আমরা পাবো এটা অবশ্যই কি হবে? ক্ষারীয় হবে। তাহলে খেয়াল করো অ্যাসিড মৃদু কিন্তু ক্ষারটা তীব্র, এখন যে লবণটা আমরা পাবো সেটা হবে ক্ষারীয়। তবে অ্যাসিড তীব্র, ক্ষার যদি এবার মৃদু হয়, তখন যে লবণটা আমরা পাবো সেটা হবে কেমন? অম্লীয়। কারণটা কি? অ্যাসিডটা তীব্র তার মানে জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে কি হবে? আয়নিত হবে। ক্ষার যেহেতু মৃদু তাহলে কম পরিমাণে বিয়োজিত হবে, এই জন্য তাদের যে বিক্রিয়ায় যে লবণটা আমরা পাবো সেটা হচ্ছে অম্লীয়। এখানে তোমরা দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমাদের যে লবণটা উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, যার প্রকৃতি হচ্ছে অম্লীয়। তবে বিশেষভাবে মনে রাখবা অ্যাসিড মৃদু, ক্ষারও যদি মৃদু হয়, মানে দুটা যদি মৃদু হয় এবং সেখান থেকে যে লবণটা আমরা পাবো এটা অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, নিরপেক্ষ হতে পারে, তিনটে হতে পারে। তাহলে আমরা আবার একটু আসি লবণের প্রকৃতি নিয়ে। তোমরা জানো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া একটা লবণ উৎপন্ন হয়, সে লবণের প্রকৃতি নিরপেক্ষ, অম্লীয় বা ক্ষারীয় হতে পারে। শুধু মনে রাখবা অ্যাসিডও তীব্র, ক্ষারও তীব্র, তখন যে লবণটা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ। অ্যাসিড মৃদু, ক্ষার তীব্র, তখন লবণটা হবে ক্ষারীয়। অ্যাসিড তীব্র, ক্ষার মৃদু, তখন লবণটা হবে অম্লীয়। অ্যাসিড মৃদু, ক্ষার মৃদু, তখন লবণটা হবে অম্লীয়, ক্ষারীয় অথবা নিরপেক্ষ।